তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনায়ে জিনু পর্ব 52। আজ শুক্রবার, তারাকুঞ্জে আজ সকলেই আছে, এমনকি ফারদিনরাও এসেছে। তবে শ্রাবন্তী আসেনি, যা নিয়ে জয় বরাবরের মতোই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছে। সে এক কোনায় বসে আছে আর বাকিরা আড্ডা দিচ্ছে। আজ সকলের সাথে তাজ তুর্যও আছে, আর বাড়ির চার বউ মিলে ছোটদের জন্য নাস্তায় এটা ওটা করতে ব্যস্ত হয়ে গেছে। ফারদিনরা এতদিন পর এসেছে বলে কথা, তাই তারা মোটামুটি আয়োজন করছে। তারাকুঞ্জ আজ খুশিতে জ্বলজ্বল করছে। এর মাঝেই টয়া দোতলার রেলিং ঘেঁষে নিচের দিকে তাকায়। এখন সে অনেকটাই সুস্থ। টয়া নিচের দিকে তাকাতেই তারা তুর্যকে একসাথে দেখতে পায়। তা দেখে হিংসেতে জ্বলে ওঠে তার শরীর। তারা নেহাদের সাথে হাসছে আর খিলখিল করে হাসাচ্ছে। তা দেখে টয়ের রাগে চোয়াল শক্ত হয়ে আসে। তারার পানে তাকিয়ে সে রাগে কটমট করতে করতে বলে ওঠে, অনেক হেসেছিস, আর নয়, তোর মুখের ওই হাসি আজকেই আমি চিরতরে বন্ধ করে দেব। আজকের পর তোর মুখে আর ওই হাসি থাকবে না, থাকবে শুধুমাত্র কান্না, বুঝতে পেরেছিস? এবার দেখ আমি কি করি। বলেই টয়া হিংস্র হয়ে ওঠে। তারার পানে জলসানো চোখে তাকিয়ে হনহন করে সেখান থেকে চলে যায়। আর নিচে সকলে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে। দুপুর 2টা, তারা তুর্যের রুমে এসে তুর্যকে খেতে ডাকতে। তবে রুমে প্রবেশ করতেই দেখে তুর্য রুমে নেই। আশেপাশে তাকাতেই তার কানে আসে ওয়াশরুম থেকে আসা পানির আওয়াজ। তারা বুঝে নাই তুর্য ওয়াশরুমে আছে। এদিকে তারাকে তুর্যের রুমে আসতে দেখে টয়া বাঁকা হেসে তার ফোনটা বের করে কিছু একটা করতে থাকে। তারা তুর্যের আসতে দেরি হচ্ছে দেখে পা বাড়িয়ে সোফার কাছে গিয়ে বসতে নিলে এর মাঝেই বিছানায় রাখা তুর্যের ফোনটা টুংটাং করে শব্দ করে ওঠে। থেমে যায় তারা, পেছন ফিরে বিছানার দিকে তাকায়। পরপর আরও 3টে মেসেজের শব্দ আসে। তারা এবার কে মেসেজ করেছে সেটা দেখতে বিছানার কাছে পা বাড়ায়। বিছানার কাছে গিয়ে হেসে ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢুকতেই চোখে পড়ে একটা আইডি, যার নাম আতিয়া জাহান টয়া। ভ্রুকুচকে আসে তার। তার বুঝতে বাকি রয় না এটা কার আইডি। প্রোফাইলে টয়ার ছবি দেওয়া, তার উপরে মেসেজ অপশনে ভেসে আছে একটা মেসেজ, যাতে লেখা, এবার খুশি তো, তোমার কথা আমি রেখেছি। কপালে 3 ভাঁজ পড়ে তারার। হুটেক করে মেসেজটার মানে সে বুঝে উঠতে পারে না। তারা কি ভেবে টয়ের মেসেজটা ক্লিক করে ঢোকে, আর ঢুকতেই দেখতে পারে 2টা ভিডিও ও তার সাথে 2টা মেসেজ, যার মাঝে একটাতে লেখা, তোমার কথা মতো আমি তোমাকে ভিডিও দিয়েছি, এবার ওই তারাকে ছেড়ে আমার কাছে আসবে তো। এই একটা মেসেজে ধক করে ওঠে তারার বুক। হুট করেই তার কেমন এক অনুভূতি শুরু হয়। পুরো হাত পা কেমন কাঁপছে। সে বাকি মেসেজটা পড়ার আর অপেক্ষা করে না, তড়িঘড়ি করে ভিডিওটা ওপেন করে প্রথমে টয়ের ক্যামেরা তার মুখের সাথে ধরে কিছু একটার ওপরে রাখে, যার ফলে এবার টয়ের পুরো শরীরটা দেখা যাচ্ছে। তারা কপালে 3 ভাঁজ ফেলে তাকায় আছে, বুঝতে পারছে না কি করতে চাইছে টয়া। তার ভাবনার মাঝেই এবার টয়া তার পরনের টি শার্টটা খুলে ফেলে। সঙ্গে সঙ্গে চোখ বড়সড় হয়ে যায় তারার। কি বাজেভাবে টয়া তার মুখের ভঙ্গিমা দেখাচ্ছে। স্তব্ধ হয়ে যায় তারা। মৃত পাথরের ন্যায় সে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তেই চোখ ভিজে ওঠে তার। হাতে থাকা ফোনটি ধপ করে নিচে পড়ে যায়। তারার ভেতর যেন একসাথে কয়েকটা ঝড় একসাথে আছড়ে পড়ল। বুকের ভেতরটা হু হু করে উঠছে, ঠিক যেন কোনো এক তীব্র আগুন তার হৃদয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেল। শ্বাসটা হঠাৎ থেমে এলো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। কোনো কুয়াশার নয়, জমে ওঠা কষ্টের কুয়াশায় হাতটা ঠান্ডা হয়ে এসেছে। আঙুলের মাঝখান দিয়ে যেন রক্ত সরে গেছে। দাঁড়িয়ে থেকেও দাঁড়িয়ে থাকতে পারছে না। মেঝে যেন দুলে উঠছে তার নিচে। ভেতরে কোথাও খুব জোরে কিছু একটা ভেঙে পড়ছে বারবার। প্রতিটি শব্দে কান্না জমে চোখের কোণে থরথর করে কাঁপতে থাকে। ঠোঁট 2 পা পিছিয়ে যায়। তারা কাঁপা কাঁপা দৃষ্টিতে তার চোখ যায় ওয়াশরুমের দিকে। হুট করেই তার হৃদয়ে হানা দেয় এক আকাশ পরিমাণে ঘৃণার পাহাড়। আজ তার কেন জানি নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কিছুতেই যেন এসব সে মানতে পারছে না। বুকের ভেতরে ব্যথাখানা তীব্র থেকে তীব্র হচ্ছে। তার আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এই মুহূর্তে তার এই রুমটাতে মনে হচ্ছে দম বন্ধ লাগছে, অথচ এক সময় এই রুমটা তার একমাত্র শান্তি ছিল। যেন এখানে আসলে সে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারত। আজ তার দম বন্ধ লাগছে। তারা আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে তুর্যের রুম থেকে বেরিয়ে যায়। হাতে দাঁড়া চোখের পানি মুছতে মুছতে সে ছাদের দিকে চলে যায়। অন্যদিকে তারাকে কাঁদতে কাঁদতে বের হতে দেখে আড়াল থেকে টয়া বের হয়ে বিজয়ের হাসি হেসে বলে ওঠে, কাজ হয়ে গেছে, এখন শুধু আসল নাটকের পালা। বলে বাঁকা হাসে টয়া। এদিকে তুর্য গোসল করে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে বের হয়। তবে সে আশেপাশে কিংবা নিচে তাকায় না। ওয়াশরুম থেকে ফুল ড্রেস পরে বের হয়। সে আর আয়নার কাছে না গিয়ে সোজা রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। সিঁড়ির কাছে আসতেই সবার আগে পুরো ড্রয়িং রুমটাই চোখ বুলায়, কিন্তু কোথাও পায় না তারাকে। তারাকে না দেখে তুর্য সিঁড়ি বেয়ে নামতে নামতে সিঁড়ির শেষ ধাপে এসে তুর্য তিথিকে জিজ্ঞেস করে ওঠে, তারা কই তিথি?
তুর্যের কথা শুনে সকলে তার পানে তাকায়। তিথি তুর্যের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে ওঠে, জানি না তো ভাইয়া, ওকে তো উপরে যেতে দেখলাম। তিথির কথায় ভ্রু কুঁচকে তুর্য দোতলার পানে তাকায়। কি মনে করে সে আর কিছু না বলে উপরের দিকে যেতে থাকে। তুর্যকে যেতে দেখে তিথি তাজকে ইশারা করে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রত্যুত্তরে তাজ ঠোঁট উল্টে বলে জানে না। এরপর ছোটরা সকলে তুর্যের পেছন পেছন যেতে থাকে। তারা নিজেরাও জানে না তারা কেন যাচ্ছে উপরে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে তারা। মাথার উপর তীব্র রোদ্দুর, চারপাশে নিঃসঙ্গ নীরবতা। রোদের তাপ যেন তার গায়ে এসে লাগছে না, স্পর্শ করতে পারছে না তাকে। মনের ভিতরে যন্ত্রণার কাছে এই রোদ যেন অচেনা, অপ্রাসঙ্গিক। বাতাস বইছে কিন্তু সে অনুভব করছে না, যেন তার চারপাশের সব কিছু থেমে গেছে, কেবল বুকের ভেতরটা ছাড়া। তার চোখের দৃষ্টি স্থির, অথচ শূন্যতায় ভরা। হৃদয়ের গভীরে জমে থাকা কষ্টের পাহাড় আজ যেন ফেটে পড়ছে, কিন্তু সে কাঁদছে না। কান্নার শক্তি যেন হারিয়ে ফেলেছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, তবু চোখে মুখে এক অজানা হাহাকার, এক নিঃশব্দ আর্তনাদ। রেলিংয়ে ধাতব তীব্র গরম হওয়ার পরও তার স্পর্শে সে তা কিছু অনুভব করতে পারছে না, কিন্তু তার অন্তর যেন জ্বলছে। হৃদয়ের ভেতরে যে বিশ্বাস, যে ভালোবাসা সে এতদিন ধরে লালন করেছে, তা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। পুরো বাড়ি খুঁজে যখন তারাকে পায় না, তখন তুর্য ছাদে প্রবেশ করে আর আসতেই দেখে এমন চৌচুর রোদ্রে তারা দাঁড়িয়ে আছে। আঁতকে ওঠে তুর্য, এই রোদে এই মেয়ে দাঁড়িয়ে কেন আছে। পেছন পেছন এদিকে বাকিরাও এসে থামে, তবে তারা ছাদের দরজার কাছে গিয়ে থেমে যায় আর পা বাড়ায় না। এদিকে তুর্য পা বাড়িয়ে রাগে বাজখাই কণ্ঠে বলে ওঠে, তুই এই রোদে দাঁড়িয়ে কি করছিস? তোর না মাইগ্রেনের প্রবলেম? বলে এগিয়ে আসে তারার দিকে। তারা তুর্যের কণ্ঠে কানে আসতেই তার পুরো শরীর কেন জানি ঘৃণায় ভরে ওঠে। চোখ মুখ হুট করেই তার শক্ত হয়ে ওঠে। এতক্ষণের কষ্টগুলো যেন তার রাগে পরিণত হতে থাকে। রেলিংয়ে থাকা হাতখানা হুট করেই তার রাগে মুষ্টিবদ্ধ করে নেয়। এদিকে তুর্যতারার উত্তর না পেয়ে রাগে কটমট করতে করতে তারার হাত ধরে পেছন দিকে ফিরিয়ে নেয়। কিছু বলতে নেবে তার আগেই সেই স্পর্শে ঘৃণায় রাগের তীব্রতা ছড়িয়ে তুর্যের হাত ঝাপটা মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে ওঠে, একদম আপনার এই নোংরা হাতে আমায় স্পর্শ করবেন না। তারার এহেন চিৎকারে সকলেই চমকে যায়। চমকায় তুর্য। হুট করে তারার এই ব্যবহার সে বুঝতে পারে না। হুট করেই তার রাগ হয় এই ভেবে যে এই মেয়ে নতুন নাটক করছে, তাও আবার এই রোদে। তুর্য এবার উল্টো ধমক দিয়ে বলে ওঠে, তোকে স্পর্শ করব না মানে কি, যা তা বলছিস? তুর্যের কথায় তারার রাগ আরও বেড়ে যায়। এই মুহূর্তে তার একদম তুর্যকে সহ্য হচ্ছে না। সে আগের ন্যায় চিৎকার করতে করতে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ছোবেন না আপনি আমাকে। আপনার মতো একটা নোংরা মানুষের ছোঁয়া আমার শরীরে লাগুক, সেটা আমি চাই না। এর থেকে আমার মরে যাওয়া ভালো। তারা শেষ বাক্যে এবার তুর্যের রাগ আকাশ ছোঁয়া। সে সঙ্গে সঙ্গে তারা বলে চিৎকার দিয়ে ঠাস করে এক থাপ্পড় মারে তারার গালে। তা দেখে সকলে আঁতকে ওঠে। তারা গালে হাত দিয়ে একপাশে ফিরে যায়। তাজ পা বাড়িয়ে যেতে নিলে তিথি তাকে আটকে দেয়। তাজ তিথির পানে তাকায়। তিথি চোখ দিয়ে ইশারা করে ওদের হাজব্যান্ড ওয়াইফের ভেতরে না ঢুকতে। থেমে যায় তাজ। সকলে বিস্মিত চোখে তাকিয়ে আছে দুজনার পানে। এদিকে তারা আরও বেশি রেগে শরীরের সমস্ত জোর দিয়ে চিৎকার করতে করতে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, মারুন মারুন আমাকে। আপনার মতো একটা নোংরা লোকের সাথে থাকার থেকে মরে যাওয়াই ভালো। কেন আপনি আমার জীবনটা নষ্ট করলেন? আমি তো আপনাকে বলিনি আমার জীবনে আসতে। তাহলে কেন এমনটা করলেন? আপনাকে বিশ্বাস করে আমি আমার সবটা আপনার হাতে তুলে দিয়েছি, আপনি কিনা আমাকে ঠকালেন। কেন করলেন এসব? কেন কেন? বলেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠে তারা। এদিকে তুর্য তারার কথা কিছুই বুঝতে পারছে না। সে এবার নিজের রাগকে ঠান্ডা করে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে তোর? কেন এমনটা করছিস? আর আমি তোর সাথে কি এমন করেছি যে তুই আমার সাথে এসব আচরণ করছিস? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে বল। তুর্যের কথায় তারা কান্না থামিয়ে আগের ন্যায় বলে ওঠে, একদম নাটক করতে আসবেন না আমার সামনে, একদম না। এসব নাটক আর আমার সামনে চলবে না। আজকের পর থেকে আমি আপনার মুখটাও দেখতে চাই না। আজ থেকে আমার মনে শুধুমাত্র আপনার জন্য ঘৃণার জায়গা থাকবে, আর কিছু না। আমি আপনার সঙ্গে সংসার করতে চাই না, ডিভোর্স চাই আমার। সঙ্গে সঙ্গে পুরো ছাদ জুড়ে নিস্তব্ধতায় ঘিরে ধরে। সকলে আঁতকে ওঠে তারার কথায়। এদিকে আকাশ, মেঘা, লাবণ্য ডিভোর্সের কথা শুনে অবাক হয়। তারা কিছু বুঝতে পারছে না। এদিকে তুর্যর আগে তারার কিছু বলতে গেলে এর আগেই তারা আঙুল তুলে বলে ওঠে, আর যদি আপনি আমায় ডিভোর্স না দেন তাহলে আমি নিজের হাতে নিজেকে খুন করব। তবু আমি তাজরিন খান তারা আপনার সাথে সংসার করব না। আজ থেকে তাজরিন খান তারার কাছে মেহরাজ খান তুর্য মৃত। মেহরাজ খানের জন্য শুধুমাত্র এই তারার হৃদয়ে ঘৃণা ছাড়া আর কিছুই নেই। কিছুই না, কথা মাথায় রাখবেন। বলে হনহন করে হেঁটে চলে যায় তারা। গেইটের কাছে এসে সকলের পানে একবার তাকিয়ে ফের সে চলে যায় সকলকে এড়িয়ে। এদিকে সকলে তুর্যের পানে তাকায়। তুর্য স্তব্ধ ঠাই হয়ে দাঁড়িয়ে আছে।
তারা শেষ কথাগুলো যেন তুর্যের চারপাশের সমস্ত শব্দ নিঃশেষ করে দেয়। চারদিক নিস্তব্ধ হয়ে আসে, যেন সময় থেমে গেছে। তারার চোখে সেই আগুন, কণ্ঠে সেই ঘৃণা আর মুখে সেই দৃঢ়তা, সব মিলে তুর্যের হৃদয়ে এক ভয়ঙ্কর ঝড় বয়ে যায়, যেন কেউ তার বুক চিরে কাঁচি দিয়ে সব অনুভূতি কেটে ছিঁড়ে নিচ্ছে। তুর্য দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, নিস্পন্দন হয়ে, চোখের পলক পড়ে না, কানে শব্দ আসে না, শুধু মাথার ভেতর ঘুরপাক খায় তারার সেই বাক্যগুলো। তাজরিন খান তারার কাছে, মেহরাজ খান তুর্য মৃত। তুর্যর বুকটা ধক করে ওঠে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার, বুকের মধ্যে যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে। এতটা কাছের মানুষ, যার জন্য সে নিজের সবটা উজাড় করে দিচ্ছে, সেই মানুষ আজ তার দিকে তাকিয়ে মৃত্যুর ঘোষণা দিল। সে এখন তার তারার প্রিয় মানুষ নয়, শুধু ঘৃণার প্রতীক। হঠাৎ তার চোখে পানি জমে ওঠে, কিন্তু সে কিছুতেই সেটা ফেলতে দেয় না। ভেতরে গুমড়ে ওঠা সেই কান্নাটাকে পুড়িয়ে মারছে, চোখে অপার বিস্ময়, বুকে তীব্র হাহাকার নিয়ে সে দাঁড়িয়ে থাকে, ঠোঁট কাঁপে তার, কিন্তু কোনো শব্দ বের হয় না। গলা শুকিয়ে কাঠ, মনটা যেন রক্তে ডুবে যাচ্ছে, দাঁড়িয়ে থাকার শক্তিটুকু তার নেই, পা যেন ভেঙে আসছে তার, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। হুট করেই সে হাঁটু ভেঙে বসে পড়ে, সঙ্গে তাহসান, মেঘা, তাজ, ভাইয়া, তুর্য যে যার মতো চিল্লিয়ে দৌড়ে আসে। তুর্যের কাছে এসে বসে পড়ে, সকলে তাকে ঘিরে ধরেছে। তুর্য নিথর দেহ তাকিয়ে আছে সকলের দিকে, সকলে তুর্যের পানে তাকিয়ে আছে। হুট করে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না, সব যেন একটা ঝড়ের মতো এসে এলোমেলো করে দিয়ে গেল। টয়া দরজার আড়াল থেকে বেরিয়ে শয়তানি হেসে বলে ওঠে, যাক, অবশেষে এই নাটক শেষ হলো, বলেই টয়া বাঁকা হাসে। অন্যদিকে রুমে ঢুকে দরজা বন্ধ করতেই যেন পুরো পৃথিবীটা তারার জন্য থেমে যায়। বাইরে সূর্যের তাপ, চারপাশের বিস্ময়, রাগ, গর্জন, সব যেন এক নিমিষে দূরে সরে যায়। দেওয়ালের সাথে হেলান দিয়ে ধপ করে বসে পড়ে সে, বুকের ভিতর হঠাৎ করেই যেন এক বিশাল শূন্যতা জন্ম নেয়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় বুকটা যেন কেউ চেপে ধরেছে। চোখের কোণ থেকে অনবরত গড়িয়ে পড়ে নোনা জল, কিন্তু সে কান্না নয়, এটা যেন ভেতর থেকে উঠে আসা এক ছিন্নমূল আর্তনাদ। গলার ভেতর কিছু একটা আটকে আছে, চিৎকার করে কাঁদতে চাইছে সে, অথচ পারছে না। বারবার মনে হচ্ছে সে ভুল করেছে, বিশাল একটা ভুল। তুর্য তাকে ঠকিয়েছে, ছলনা করেছে, তার বিশ্বাসটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারা চোখের সামনে একটার পর একটা দৃশ্য ঘুরে ফিরে আসে। তুর্যের হাসি, ছায়ার মতো তার পাশে থাকা সেই রাতের কথা, বিশ্বাস করে শব্দে ফেলার সেই মুহূর্ত। আর আজ, সেই মানুষটাই তার কাছে অচেনা, ঘৃণিত, নিষ্ঠুর। তার হৃদয়ের প্রতিটি রক্তবিন্দু যেন জ্বলছে, আর সেই আগুনে সে নিজেই পুড়ছে নিঃশব্দে। নিজেকে ঘৃণা হচ্ছে তার, যে নিজের সমস্ত ভালোবাসা এমন একজনের জন্য রেখেছিল, যার কাছ থেকে তার এই মূল্য পেল। তারা নিজের বুকে হাত রাখে, যেখানে এখন তার ভালোবাসা নেই, শুধু আছে রক্তাক্ত বিশ্বাসহীনতা, এক চূড়ান্ত ঘৃণা, আর একরকম মরার মতো বেঁচে থাকা। রাত 10টা, তারাকুঞ্জ আজ নিস্তব্ধ, কেউ নেই আজ তারাকুঞ্জে, শুধু বড়রা যে যার ঘরে, আর তারা নিজের ঘরে। ছোটরা আজ একজনও বাড়িতে নেই, সকলেই চলে গেছে হামিদ খানের অফিসে। সেই ঘটনার পর তুর্য কোথায় জানি চলে যায়, হাজার কল করেও যখন পাওয়া যায় না, তখন অফিস থেকে খোঁজ আসে তুর্য অফিসে আছে, আর সকলে সেখানেই ছুট লাগায়। তবে বড়রা এসব কোনো কিছুই এখনো অবধি জানতে পারেনি, আর না ছোটরা জানার মতো পরিস্থিতি করেছে, তাই কেউ জানতে পারেনি। প্রয়াত আনন্দে সে আর তার মা ঘরে বসে পার্টি করছে, আর অন্যদিকে দুই প্রান্তে দুটি হৃদয় হাহাকার করছে। সকলে তুর্যের পাশে বসে আছে। তারা এসেছে কিছু সময় হলো, এসেই দেখতে পায় তুর্য ছাদের রেলিংয়ের উপর বসে আকাশপানে তাকিয়ে আছে। সকলে বেশ ভয় পেয়ে গিয়েছিল। তারা সকলে তুর্যকে নামাতে গিয়েও নামাতে পারেনি, শেষমেশ তারা হাল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। তুর্য সেই কখন থেকে চুপচাপ বসে আছে, কোনো কথা নেই তার মুখ থেকে। এদিকে তাহসানরা তুর্যের এই রূপ দেখে অবাক হচ্ছে। একটা মেয়ের জন্য তুর্য এতটা সিরিয়াস, তারা ভাবতে পারছে না। আজ তারার জন্য তাকে কাঁদতে দেখেছে। যেই ছেলেটার চোখে তারা আজ অবধি চোখের পানি দেখেনি, সেই ছেলে চোখে আজ পানি দেখেছে তারা। তাহসান আর তুর্যের এই অবস্থা না সইতে পেরে ধীর কণ্ঠে বলে ওঠে, কেন করছিস এমনটা তুই? তোর মতো একটা স্ট্রং ছেলেকে যে এভাবে মানায় না। আজ তোর মতো একজন ছেলের চোখে পানি দেখতে হয়েছে আমাদের। আমরা যে এটা মানতে পারছি না তুর্য। বলেই থামে তাহসান। তাহসানের কথা তুর্যের কর্ণপাত হতেই সে তাচ্ছিলের হাসি হাসে। আকাশপানে তাকিয়ে সে বলে ওঠে, তাজরিন খান তারার জন্য এই তুর্য যে শতকোটিবার কাঁদতে রাজি। তুর্যের কথায় অবাক হয় তাহসান সহ সকলেই। অবাক হয় না শুধু তাজ, তাছাড়া সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের পানে। অন্যদিকে তারা তুর্যের রুমে পা রাখে, পুরো রুমটা এখন খালি। তারা পুরো রুমটাতে একবার চোখ বুলায়, যত যাই সে বলুক না কেন, সে তো জানে তুর্য তার কোন জায়গাটা ঘিরে আছে। সে যত যাই করুক, তুর্যকে ছাড়া থাকা যে তার জন্য অসম্ভব। এত কিছু ঘটার মাঝেই যেন তার মরে যাওয়ার মতো অবস্থা। তুর্যকে না দেখে, তুর্যের সংস্পর্শ না পেয়ে যেন সে পুড়ে যাচ্ছে। চোখ মুখ তার ফুলে আছে কান্নার তোপে।
এই রুমে তার ভালো লাগছিল না, শুধু অবাধ্য মন বারবার জানান দিচ্ছিল একটিবার তুর্যকে দেখতে যায়, তার উষ্ণ ঠোঁটের স্পর্শ পেতে যায়, মাতাল করা সেই শরীরের ঘ্রাণ পেতে চায়। তাই সে নিজের মনের কাছে হার মেনে বেহায়ের মতো ছুটে আসে তুর্যর রুমে। তবে তুর্যের রুমে তুর্য নেই, পুরো রুম এখন শূন্য। তারা চারপাশে শূন্য চোখে বিচরণ করে, পুরো রুমটাতেই যেন সে তুর্যকে ঘিরে পেয়েছে। তার উপলব্ধি হচ্ছে তুর্য তার কাছে আছে, তবে কিছু একটা মিসিং আছে। সেটা তুর্যের শরীরের মাতান করা ঘ্রাণ, যেটা সে পাচ্ছে না। তারা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় কাবার্ডের দিকে। শরীরে তার শক্তি নেই বললেই চলে, যেন মনে হচ্ছে এই বুঝি সে অচল হয়ে পড়বে। তবুও সে ধীর পায়ে এগিয়ে গিয়ে কাবার্ড খুলে, কাবার্ড খুলতেই তুর্যের অগণিত কাপড়ের দেখা মেলে। তারা হাত বাড়িয়ে তা স্পর্শ করে, তারপরও যেন অনুভব করতে পারছে না। সে হাত বাড়িয়ে একটা শার্ট হাতে নিয়ে নাকের কাছে ধরে তীব্র এক ঘ্রাণ এসে বাড়ি খায় তাকে মাতাল করা সেই ঘ্রাণ। তারা ড্রাগস নেওয়ার মতো করে তার ঘ্রাণ নাই, অদ্ভুত রকমের এক ভালো লাগা তাকে ছুঁয়ে যায়। তারা চোখ খুলে আরেকটা টি শার্ট বের করতে নিলে টি শার্টের টানে একটা কিছু ধপ করে নিচে পড়ে যায়। তারা টি শার্ট রেখে নিচের দিকে তাকায়, একটা ডায়েরি হয়তো, যেটা কাঠ দিয়ে তৈরি, তার উপরের পাটটা। তারা ভ্রু কুঁচকে তাকায়, কি মনে করে ঝুঁকে ডায়েরিটা হাতে তুলে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। ডায়েরিটা চোখের সামনে আনতেই দেখতে পায় ডায়েরির উপরে খোদাই করে লেখা তোর দহনের অগ্নিশিখা। ভ্রু কুঁচকে আসে তারার, এমন নামও বুঝি হয় নাকি ডায়েরির। তারা ডায়েরিতে একবার স্পর্শ করে তারপর নিজের কৌতূহল না দমিয়ে রাখতে পেরে ডায়েরিটা খুলতেই দেখা মিলে প্রথম পৃষ্ঠাতে একই নাম, তোর দহনের অগ্নিশিখা। এবার আরও কৌতূহল জমে তার। এদিকে তাহসান নিজেকে আর ধরে রাখতে পারে না, তার বড্ড জানতে ইচ্ছে করে তারার প্রতি তুর্যের এত দুর্বলের কারণ কি, একটা মানুষকে এত ভালোবাসা যায় কি করে। সে এবারও একইভাবে বলে ওঠে, তারাকে এত ভালোবাসার কারণটা কি জানতে পারি? তাহসানের কথা এবার তুর্য তাহসানের পানে তাকায়। আজ তার কি হলো কে জানে, কেন জানি তার ইচ্ছে করছে মনের সব কথাগুলো কাউকে বলতে। তাই সে হালকা হেসে বলে ওঠে, শোনো তবে আমার তারার প্রতি আমার ভালোবাসার কারণ। তুর্যের কথায় সকলে তার পানে তাকায়, সকলে প্রায় অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। অন্যদিকে তারা ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে পড়তে শুরু করে। তুর্য আকাশপানে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, আমি তুর্য ছিলাম অতি প্রাণখোলা এক বাচ্চা, তার পুরো দুনিয়া জুড়ে শুধুমাত্র সে নিজেই ছিল। অতি চঞ্চল ও হাস্যোজ্জ্বল এক 7 বছরের বাচ্চা। পুরো বাড়ি সে একাই মাতিয়ে রাখত, দুষ্টুমি ছিল তার সীমাহীন। নিজের দুনিয়ায় সে একাই মিশে থাকত। খেলাধুলা দুষ্টুমিতে পুরো বাড়ি মাতিয়ে রাখা তার একমাত্র রোজকার রুটিন ছিল যেন। প্রতিদিনের মতো রোজকার নিয়ম করে ছোট তুর্য তার বন্ধুদের সাথে খেলতে বের হয়, আর নিয়ম অনুযায়ী প্রতিদিনের মতো বাজি ধরে খেলে। তবে সেদিন আর সেই ছোট তুর্য জিততে পারে না, হেরে যায় সে। প্রথমবার আমাকে হারানোর ফলে বন্ধুরা বেশ মজা নেয় আমাকে নিয়ে, তাতে প্রচণ্ড রকমের রাগ হয় আমার। এইসব কিছু সহ্য করতে না পেরে রাগে বাড়ি ফিরে আসি। বাড়ি এসেই সে কি তোর আর পুরো বাড়ির জিনিসপত্র রাগে ছোট তুর্য ভেঙে একাকার করতে শুরু করে। কেউ তাকে থামাতে পারে না। তার ভাঙচুরের মাঝেই হুট করেই তার ছোট মা পিয়ন্তি বেগম জ্ঞানশূন্য হয়ে পড়ে। থেমে যায় সে মুহূর্তে, বাড়িতে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। তাকে নিয়ে শোয়ানো হয় বিছানায়, ডাক্তার ডাকা হয়, ডাক্তারও আসে। ছোট তুর্য তখন চুপচাপ বাহিরে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না, না কোনো রকমের রাগারাগি করে সে, শুধু চেয়ে চেয়ে সবটা দেখছিল সকলের চিন্তিত মুখখানা। এর মধ্যেই ডাক্তার বেরিয়ে আসে। আম্মু সেজমাদের কিছু একটা বলে, মুহূর্তেই তাদের চিন্তিত মুখ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। পুরো বাড়িতে খুশিতে আত্মহারা। ছোট তুর্য তখনও বুঝতে পারে না হুট করে সকলের এই খুশি হওয়ার কারণটা কি। একটু আগেও তো সকলে চিন্তিত ছিল, তাহলে এর মাঝে কি এমন বলল যে এভাবে তারা হাসছে? বিস্মিত চোখে তখনও সে চেয়ে আছে সকলের পানে। বাবা চাচারা সকলে মিলে খুশিতে আত্মহারা হয়ে মিষ্টি আনতে চলে যায়। সকলের এই হাসির কারণ বুঝতে না পেরে ছোট্ট তুর্য তার মাকে জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে, তোমরা এত হাসছো কেন? সেদিন তার কথা শুনে তার মা তাকে আদর করে খুশিতে বলে ওঠে, তোর ভাই কিংবা বোন আসতে চলেছে, তোর ছোট মা তোর জন্য একটা পুতুল আনছে। আমি এটা শুনতেই কেন জানি সেদিন খুশি হয়ে যাই। কেন তা আমি জানি না, কারণ মেঘা কিংবা আমার অন্য আনা ভাই বোন হওয়াতে আমি কখনো এতটা খুশি ছিলাম না, আর না তাদের নিয়ে আমার মাথা ব্যথা ছিল। নর্মালভাবেই নিয়েছিলাম, কিন্তু যখন শুনি আমার ছোট মা মানে পিয়ন্তিমার বাবু হবে, তখন সে কি খুশি আমি। সেদিন পুরো বাড়ি আমি খুশিতে দৌড়েছি।
আমার খুশি দেখে সেদিন সকলে হেসেছে। এরপর থেকে বেশ ভালোই যাচ্ছিল। মাসের পর মাস গড়াতে থাকলো, কিন্তু পরিবর্তন হলো ছোট মার 6 মাসের সময়। যখন আলতা করে জানতে পারলো মেয়ে হবে, সেটা আমার কানে আসতেই হুট করে আমি পরিবর্তন হয়ে গেলাম। আমার ভেতরে থাকা চঞ্চলতা, হাসিতে মেতে থাকা, সারাদিন দুষ্টুমি করে বেড়ানো, খেলতে যাওয়া, সব কিছু হুট করে বদলে গেল। পুরোটা রুটিনে আর চলা হলো না। হুট করেই বড্ড জেদি আর একরোখা হয়ে গেলাম। নিজের পৃথিবীটা হুট করেই ছেড়ে দিয়ে আরেকজনের পৃথিবীতে মন দিলাম। সেটা হচ্ছে আমার বাবুই, আমার ছোট্ট পুতুল। ছোট মার প্রতি এতটা সিরিয়াস হলাম যে কাউকে ধরতে দিতাম না, এমনকি ছোট বাবা কেউ না। আমার মনে হতো ছোট মাকে কেউ ধরলে বুঝি আমার বাবুইটা ব্যথা পাবে। ছোট মার সমস্ত কিছু দেখাশোনা আমি করতে থাকলাম। যতটা পারতাম ছোট মাকে আগলে রাখতাম। স্কুল থেকে আসার পর আর বাইরে বের হতাম না, সারাদিন ছোট মার পাশে বসে থাকতাম। তার যা যা লাগতো সব আমি করে দিতাম। এভাবে দিন পার হয়ে গেল, আস্তে আস্তে সময় পেরিয়ে গেল। ডেলিভারির সময়ও এসে গেছে, হাতে মাত্র আর 2 দিন বাকি। তার আগে ছোট মাকে হসপিটালে ভর্তি করা হলো। তবে সেদিন রাতেই ছোট মার ব্যথা উঠে যায়। ডাক্তার জানান দেয় ডেলিভারির সময় হয়ে গেছে। ছোট মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। সেদিন বাইরে তুমুল বেগে ঝড় বইছিল, দমকা হয়, সব কিছু ওলটপালট করে দিচ্ছে যেন। বাইরের প্রতিটা মানুষের মুখে সেদিন চিন্তার ছাপ ছিল। ছোট্ট আমিটাও হাঁসফাঁস করতে থাকি, কেন জানি বারবার মনে হচ্ছিল আমার বাবুইয়ের কিছু হবে না তো। সেই ভয়ে আমার ছোট্ট হৃদয়টা আরও বেশি ছোট হতে শুরু করলো। তখন সালটা ছিল 2007 ফেব্রুয়ারির 1 তারিখ। রাত 1:04:45। ওটি রুম থেকে বিকট শব্দে কান্নার আওয়াজ ভেসে আসলো। পুরো হসপিটাল জুড়ে সেই কান্নার আওয়াজ বইতে থাকে। ভূমিষ্ঠতে আগমন ঘটে এক ছোট্ট প্রাণের। তার কান্নার আওয়াজ আমাদের জানান দেয় তার আগমন বার্তা। পৃথিবী আলো করে তার আগমন ঘটে, মুহূর্তেই সকলের মুখে হাসি ফোটে। আমি সে কি হাসি! আমার খুশির যেন শেষ ছিল না আমার ছোট্ট তারার আগমনে। তারপর যখন ছোট মাকে কেবিনে শিফট করা হলো, তখন সবার আগে আমি কেবিনে প্রবেশ করলাম। দেখলাম ছোট মার পাশে একটা ছোট্ট দোলনাতে একটা ছোট্ট বাবু, যাকে সাদা টাওয়ালে জড়িয়ে রাখা হয়েছে। আমি এক পা করে গেলাম তার দিকে। তার কাছে গিয়ে থামতেই দেখি আমার সদ্য জন্ম নেওয়া ছোট্ট তারাটা ফ্যাল করে তাকিয়ে আছে তার ছোট চোখ জোড়া দিয়ে। তারার প্রথম চাউনিতে এমন কিছু একটা ছিল যা আমার অবশ হৃদয়টা খুব বাজেভাবে আসক্ত করে। তাকে দূর থেকে দেখে আমার মন ভরে না, ইচ্ছে করলো তাকে খুব কাছে আনতে, নিজের হাতের স্পর্শে আনতে। ব্যাস হাত বাড়িয়ে নিয়ে নিলাম তাকে আমার কোলে। পুরো যেন তুলো ছিল তার শরীরটা, যেন এই বুঝি হাত দিলেই দেবে যাবে। তারাকে স্পর্শ করার পর কি হলো আমার আমি কিচ্ছু জানি না। হুট করেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে আমার। সেদিন ছিল আমার তারার জন্য আমার প্রথম কান্না, তার জন্য আমার চোখ বেয়ে প্রথম অশ্রুকণা গড়িয়ে পড়ে। তাকে দেখতে এত কিউট ছিল বলে বোঝানোর মতো না। তার সারা মুখে সেদিন আমি আদরে আদরে ভরিয়ে দিই। আমার সেই আদর পেয়ে আমার ছোট্ট বাবুই সেদিন হেসে ওঠে। কি নিষ্পাপ সেই হাসি, হৃদয় ছোঁয়া এক হাসি ছিল তার। সেদিন তার হাসি দেখে তাকে আমি প্রথমবার বাবুই বলে ডাকি, আমার বাবুই পাখি। সেই ডাক শুনে আমার বাবুই তার ছোট হাত পা দিয়ে আমার আঙুল আঁকড়ে ধরে। ব্যাস সেদিনই ঠিক করে নিলাম এই হাত ছাড়ার নয়, মৃত্যু অবধি সেই হাত আমার ধরে রাখতে হবে। সেই দিনই আমার অবুঝ মন ওয়াদা করে বসে, তারা এই ছোট্ট বাবুইকে তার খুব করে চায়, খুব করে। ব্যাস সেদিন থেকে আমার আরও পরিবর্তন হতে শুরু হলো। ছোট আমিটা আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেললাম। বছর পেরোতে থাকলো, চোখের সামনে বেড়ে উঠতে থাকলো আমার তারা। নিজ হাতে তাকে লালন পালন করলাম। আমি ছোটবেলা থেকেই তার সমস্ত কিছু আমি দেখতাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটা। তার আর আমার সবটা ঘিরে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তার বসবাস চলতে লাগলো। তার সমস্ত খারাপ লাগা, ভালো লাগা সবটা আমার জানা ছিল। আর আদো আদো বলা কণ্ঠে ছোট্ট ছোট্ট আবদারগুলো আমায় বেশ আনন্দ দিত। আমিও আমার তারার আবদারগুলো পূর্ণ করতাম। ধীরে ধীরে তার প্রতি এতটাই সেনসিটিভ হয়ে গেলাম যে কখন ছোট্ট আমিটা হাসি খুশি চঞ্চল এক ছেলে হিংস্রতে পরিণত হলাম বুঝতেই পারলাম না। তারার পাশে আমি ছাড়া আর কোনো ছেলে সহ্য করতে পারতাম না। তারা কারোর সাথে খেললে আমার খুব রাগ হতো, সহ্য করতে পারতাম না আমি। আর সেই রাগে তারার শরীরে যেই আমি একটা ফুলের আঁচড় লাগতে দিতাম না, সেই তারার শরীরেই আমি আঘাত করতাম। রাগে তাকে হাজারো শাস্তি দিতাম, নিজের হাতে মারতাম। কখন যে এতটা হিংস্র হয়ে গেলাম বুঝতেই পারলাম না। ধীরে ধীরে অনুভব করলাম আমার তারা আর আমার কাছে আসে না, ভয় পায় আমাকে, আমার থেকে পালানোর চেষ্টা করে। তার এই ব্যবহার আমায় আরও বেশি হিংস্র করে তুলল। নিজের হাতে গড়ে তোলা আমার তারাকে হাজারো শাস্তিতে আঘাত করতে শুরু করলাম।
দিনের পর দিন সেটা বাড়তেই থাকলো। আমার এই কাজে পরিবারের সকলে আমার প্রতি ক্ষোভ তৈরি হলো। এর জন্য মা আমাকে খুব মারতো। তবে আমার তারা আমার থেকে যতই পালানোর চেষ্টা করতো না কেন, আমাকে মারতে দেখলে সে ঠিক এসে আমাকে বাঁচাতো। জোর গলায় বলতো, আমার তুর্য ভাইকে কেউ মারবে না। সে শুধু আমার তুর্য ভাই, তাকে মারলে আমি মারবো, তোমরা কেন মারবে? বলে আমার তারা সকলের উপর সে কি রাগটাই না দেখাতো। তার এই কথাগুলো যেন আমার আরও দুর্বল করতে শুরু করলো তার উপর। দিন দিন 12 বছরের ছেলেটি সাইকো হতে শুরু করলো। এতটাই সাইকো হয়ে গেলাম যে তার তারার দিকে সামান্য বাজে নজরে তাকানোর জন্য 12 বছরের সেই ছোট্ট ছেলেটি খুন করে বসলো। তার তারার দিকে তাকানোর শাস্তি হিসেবে দেয়া হলো মৃত্যু। সেদিনই খুনির খাতায় তার নাম বসে গেল। খুনি হয়ে গেল সে বাড়ির লোকটা। সেটা জানাজানি হতেই আমাকে জোর করে পাঠিয়ে দিল আমার তারার থেকে অনেকটা দূরে। এতটা দূরে যে চাইলেও আমি আমার তারাকে ছুঁতে পারতাম না, দেখতে পারতাম না, শুধু অনুভব করে বেড়াতাম। শেষবারের মতো তাকে দেখে আসার ভাগ্যটুকু আমার হলো না, দেখতে দেওয়া হলো না আমার তারাকে। পাঠিয়ে দিল তার থেকে অনেকটা দূরে। সেই দূর সুদূরে মাঝখান থেকে কেটে গেল 14টা বছর। 14টা বছরে আমার তারা আর আমার সাথে যোগাযোগ করে না। ছোট তারার বিরহে আমার হৃদয় জ্বলসে যেত প্রতিটা রাত। 14টা বছর তার বিরহে দিনের পর দিন, রাতের পর রাত আমি পুড়েছি তার শূন্যতায়। আমি প্রতি রাতে নির্ঘুম কাটিয়েছি তাকে ছোঁয়ার তৃষ্ণায়। আমি প্রতিনিয়ত একটু একটু করে শেষ হয়েছি। অপেক্ষায় আমি দিন গুনেছি একটিবার দেখার লোভে। তার পুরো রুমে আমি সিসিটিভি ফুটেজ লাগিয়েছি তাজকে দিয়ে। শুধু দিন শেষে একটিবার তাকে দেখার তৃষ্ণায়। তার প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ড খোঁজে আমি রেখেছি। এরপর দেশে ফেরার সময় হয় আমার। আমার অপেক্ষার অবসান শেষ হয়। আমার ছোট্ট বাবুই পাখিটাকে দেখার অপেক্ষার দিন শেষ হয়। তাকে নিজের করে পেতে 14টা বছর পর দেশে পা রাখি। তার শহরে আবার আমার আগমন ঘটে শুধুমাত্র তাকে নিজের করে পেতে। দেশে ফিরে তারাকে নিজের করে পেতে মরিয়া হয়ে উঠলাম। তাকে ছোঁয়ার তৃষ্ণায় রাতের অন্ধকারে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিতাম বুকের মাঝে। প্রতিটা রাত তার কাছে উন্মাদের মতো ছুটে যেতাম। তাকে পাওয়ার লোভে এতটাই মরিয়া হয়ে উঠলাম যে তাকে হারানোর ভয়ে ইচ্ছে করে তাকে একদিন রাতে ঘুরতে নিয়ে গেলাম গ্রামের দিকে। আর সেখানে লোকদের দিয়ে জোর করে বিয়ের আয়োজনের ব্যবস্থা করলাম। ব্যাস, আমার প্ল্যান কাজে লেগে গেল। তারার সাথে আমার বিয়ে সম্পূর্ণ হলো। দুজনেই পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম স্বামী স্ত্রীতে। আমি জিতে গেছি, জিতে গেছি আমি। পেয়েছি আমি আমার তারাকে নিজের করে পেয়েছি। 7 বছরের সেই অবশ্রীদয়ে করা আমি আমার ওয়াদা পূর্ণ করতে পেরেছি। আজ তাজরিন খান তারা আমার হয়েছে, তার নামের সাথে আমার নাম জুড়েছে। আজ সে মিসেস তুর্য খান, মেহেরাজ খান তুর্যের ওয়াইফ সে। আমার সহধর্মিণী, আমার একমাত্র বেঁচে থাকার কারণ, যার দ্বারা আমার নিঃশ্বাস চলে। হ্যাঁ, সেই হলো আমার তারা, আমার প্রাণভোমরা, আমার একমাত্র শান্তির আঁচড়। আমার অবুঝ হৃদয়ে বেড়ে ওঠা ভালোবাসা, যাকে আমি পাষাণ তুর্য ভালোবাসি। ভালোবাসি আমি আমার বাবুই পাখিকে, ভালোবাসি তাকে আমি, বড্ড বেশি ভালোবাসি তাকে আমি। ধড়াম করে তারার হাত থেকে ডায়েরিটা পড়ে যায় নিচে। চোখ দিয়ে তার অঝোর ধারায় পানি পড়ছে। দুপা পিছিয়ে যায় সে। তুর্যের কথাগুলো যেন তীরের মতো তারার হৃদয়ে বিঁধে যায়। এক মুহূর্তে সমস্ত শরীরটা যেন অবশ হয়ে যায়। গলার মধ্যে এক ভারী দম আটকে যায় তার। চোখের সামনে কিছুই স্পষ্ট দেখা যায় না, শুধুই অন্ধকার। কিন্তু তুর্যের কথা, তার ভেতরের গভীরতা, এক অদ্ভুত শীতলতাই যেন তার সত্তার মধ্যে ঢুকে পড়ে। যতবার তুর্য বলছে ভালোবাসি, ততবার মনে হচ্ছে যেন তুর্য কোনো এক অচেনা পৃথিবীর মায়া তাড়িয়ে নিয়ে তাকে নিজের মধ্যে পুরে ফেলছে। তারার মনে পড়ে যায় কিছু ঘন্টা আগের কথা, তুর্যকে যা নয় তাই বলে অপমান করার কথা। হুট করেই তারা হাউমাউ করে কেঁদে ওঠে, কপাল চাপড়া চাপড়াতে বলে ওঠে, এটা আমি কি করলাম, কি করলাম আমি? আমার তুর্য ভাই নির্দোষ, তার কোনো ভুল নেই। তুর্য ভাই আমাকে ভালোবাসে। আমার তুর্য ভাই এমন ভুল করতে পারে না, পারে না এমন ভুল করতে। আমার তুর্য ভাই আমায় ভালোবাসে, তার বাবুই পাখিকে ভালোবাসে। কথাগুলো বলতে বলতে হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে নিচে বসে পড়ে। চিৎকার করে সে কাঁদছে নিজের করা ভুলের জন্য। সে এখন হাহাকার করছে। অন্যদিকে ছাদের উপর পুরো নিস্তব্ধতায় ঘিরে আছে। রাতটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠেছে। আকাশজোড়া এক গাঢ় নীল নীরবতা, যেখানে তারাও যেন নিঃশব্দ হয়ে গেছে। চারটা উঁকি দিয়েও যেন নিজেকে লুকিয়ে ফেলেছে মেঘের আড়ালে। যেন এই দৃশ্য দেখতে চায় না। চারিদিকের বাতাস থেমে আছে, নাড়াচাড়াহীন, যেন কোনো অদৃশ্য শোকের ভারে জমে গেছে গোটা আকাশ। দূরের কোথাও একটানা পুকুরের হালকা ডাক শোনা যায়, যা এই নিস্তব্ধতা আরও ভাঙচুর করে না, বরং তার গভীরতাই বাড়িয়ে দেয়। ছাদের একপাশে তুর্য দাঁড়িয়ে আছে নিঃশব্দে মাথা নিচু করে। চারপাশে যারা দাঁড়িয়ে আছেন তাদের কারো মুখে কোনো শব্দ নেই, শুধু চোখের কোণে কান্না, যেন রাতটা নিজের এক শোকসভায় পরিণত হয়েছে। ছাদের মেঝেতে হালকা জমে থাকা ধুলো, কিছু শুকনো পাতা বাতাসে হেলে পড়ছে, যেন তারা জানে আজ কোনো ভালো কিছু ঘটেনি।
চারিদিকের আলো কমে আসা এক নিভু নিভু রূপ নিয়েছে, যেন রাতটা কাঁদছে তাজরিন খান তারার অভিমানে আর মেহরাজ খান তুর্যের নীরব স্বীকৃতিতে। সকলের নীরবতার মাঝে জয় এবার ধীর কণ্ঠে বলে ওঠে, এত ভালোবাসিস তো তারাকে? জয়ের কথা শুনে চোখ তুলে তাকায় তুর্য, হালকা হেসে বলে ওঠে, কতটা ভালোবাসি আমি জানি না, তবে এতটুকু জানি তারা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তারা নেই তো তুর্য আর এই পৃথিবীর বুকে নেই। তুর্যের কথায় সকলে অবাকের উপর অবাক হচ্ছে, কাউকে সে এভাবে ভালোবাসা যায় সেটা তাদের জানা ছিল না। নেহা আবার তুর্যের পানে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, কিন্তু তারা তো ডিভোর্স চাইছে তোর কাছে, কি করবি তুই? নেহার কথায় তুর্যের যেন একটা ফানি জোকস মনে হলো, সে শব্দ করে হেসে বলে ওঠে, তোর কি মনে হয় এত কাহিনী করে ওই মেয়েকে আমি ডিভোর্স দিব? কখনোই না, ওই বাদরকে আমার সাথেই থাকতে হবে বুঝলি। ওর পিছু আমি এত সহজে ছাড়ছি না, তাই এসব নিয়ে আর ভাবিস না, আমারটা আমাকেই ভাবতে দে। এখন চল এখান থেকে, অনেকক্ষণ হলো এখানে, ওদিকে আমার তারাটা কি করছে কে জানে, তাড়াতাড়ি চল। বলেই তুর্য আর কাউকে কিছু না বলে হাঁটা শুরু করে। সকলে চেয়ে আছে তার যাওয়ার পানে, এ যেন তাদের কাছে এক অন্য তুর্য, একদম ভিন্ন এক তুর্য। তারা কাঁদতে কাঁদতে এবার কিছু একটা মনে পড়তেই তড়িঘড়ি করে চোখের পানি মুছে দাঁড়িয়ে বলে ওঠে, না না, আমার তুর্য ভাইয়ের কাছে যেতে হবে, মাপ চাইতে হবে আমার তুর্য ভাইয়ের কাছে। বলেই তারা ছুট লাগায়। সে আদৌ জানে না সে কোথায় যাচ্ছে। সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে ছুটছে সে, সদর দরজা খুলে দৌড়ে বাহিরে চলে যায়। পাগলের মতো ছুটছে সে, চোখ দিয়ে তার অযোধ্যারায় পানি পড়ছে, হাত দিয়ে তার মুছতে মুছতে সে মেন গেটের দিকে যাচ্ছে। তারা গেটের কাছে এসে গেট খুলে দৌড়াতে থাকে। সে জানে না তার গন্তব্য কোথায়, আদৌ কোথাও গেলে তুর্যকে পাবে সে। শুধু এইটুকু জানে তাকে তুর্যের কাছে পৌঁছাতে হবে। তারা যখন গলি পেরিয়ে রোডে উঠতে যাবে, অমনি তার সামনে একটা বিশাল বড় গাড়ি এসে থামে। তারা সেখানেই থেমে যায় হুট করে। এমন হয় ঘাবড়ে যায় সে, চোখ তুলে তাকায় গাড়ির পানে, এর মাঝেই গাড়ির দরজা খুলে যায়। গাড়ির দরজা খুলতেই ভ্রু কুঁচকে তাকায় তারা সেদিক পানে, আর তাকাতেই তারা চমকে গিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, আপনি?